আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আর একদিন পরে আপনাদের হিসাব বিজ্ঞান এমটি পরীক্ষা। তো আমি চাচ্ছি যে সেই পরীক্ষায় কিছু হেল্প করতে, তাই ভিডিওগুলো করা। তো আজকে আপনাদের কাছে যেটা শেখাবো সেটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। গত ক্লাসে আপনাদের এই অঙ্কেরই এই নগদ প্রাপ্তি জাবেদা শেখানো হয়েছিল গত ভিডিওতে। যারা ভিডিওটা দেখেন নাই, ভিডিওটা দেখে নেবেন। আর আজকে শেখাবো হচ্ছে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তো দেখেন এখানে দেখা আছে যে নগদ প্রদান জাবেদায় শুধু নগদ ও ব্যাংকের মাধ্যমে প্রদান এমন সংক্রান্ত লেনদেন কি হয় অন্তর্ভুক্ত হয়। পাশে লিখে দিছি, হ্যাঁ, যে এমন লেনদেন যেটা হচ্ছে শুধুমাত্র নগদে টাকা পয়সা দিতে হয়, এমন লেনদেনগুলোই কি হবে অন্তর্ভুক্ত হবে, অথবা ব্যাংকের মাধ্যমেও প্রদান করতে হয় এমন লেনদেনই অন্তর্ভুক্ত হবে। তো দেখেন এখানে আগে আপনার কোম্পানির নাম লিখবেন। কোম্পানির নাম ছিল হায়দার অ্যান্ড সন্স। হায়দার অ্যান্ড সন্স লিখবেন এখানে, হায়দার অ্যান্ড সন্স হেডিংটা দেবেন। তারপর এখানে লিখবেন নগদ প্রদান জাবেদা। তারপরে আপনার নগদ প্রদান জাবেদার ছকটা প্রাপ্তির জাবেদার থেকে একটু ভিন্ন হয়। সেটা দেখেন এই যে এই হ্যাঁ এইভাবে হয়। প্রথমে তারিখ, চেক নাম্বার, ডেবিট হিসাব খাত হবে, সূত্র, হ্যাঁ, তারপর হচ্ছে ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব হবে ডেবিট, বাট্টা হিসাব হবে হচ্ছে ডেবিট, হ্যাঁ, আর সরি ক্রেডিট, আর নগদান হবে ক্রেডিট। তবে একটা কথা বলে রাখা ভালো, যে নগদ প্রদান জাবেদা এটা অবশ্যই নোট করে রাখবেন। আমার কিছু কিছু ইম্পর্টেন্ট কথা খাতায় নোট করে রাখবেন, যে নগদ প্রদান জাবেদা শুধুমাত্র নগদে প্রদান অথবা ব্যাংকের মাধ্যমে প্রদান লেনদেন অন্তর্ভুক্ত হয়, কিন্তু কোনো বাকির লেনদেন অন্তর্ভুক্ত হয় না। এটা নিশ্চয়ই আপনাদের আগের ক্লাস আমি বলেই দিছি, তাই এখানে আমি লিখিনি। যারা লেখেন নাই তারা অবশ্যই এটা আবার আরেকবার পাশে লিখে রাখবেন যে বাকির লেনদেন এখানে আসবে না। ওকে, এখন আসেন যে প্রথমে কি লেখা আছে। শহীদের নিকট 5% বাট্টায় নগদে বিক্রয় করলে টাকা পাওয়া যায়, তাই কিন্তু প্রাপ্তি জাবেদায় আসে, প্রদান জাবেদায় আসে না, বাদ। তারপর হচ্ছে 4 নম্বর, নভেম্বর 4 মালিহা অ্যান্ড সন্সের নিকট হতে 5,400 টাকা প্রাপ্তি। তো প্রাপ্তি লেখা আছে, প্রাপ্তি হওয়ার সময় কি প্রাপ্তি জাবেদায় আসে, প্রদান জাবেদায় আসে না, এটা হবে না। তারপরে আসেন 5 নম্বর, যে অফিসের জন্য ক্যালকুলেটর করায়। ক্যালকুলেটর কি? এটাকে বলা হয় অফিস সাপ্লাই, সরঞ্জাম না। কারণ আমি বলছিলাম যে অফিস সাপ্লাই হচ্ছে দাম কম, চলে অনেক দিন, এমন জিনিসগুলো হচ্ছে অফিস সাপ্লাইস। যেমন ক্যালকুলেটর, স্টেপলার মেশিন, পাঞ্চিং মেশিন, পেপার ওয়েট, হ্যাঁ, এগুলা হচ্ছে সাপ্লাইস। অফিসের জন্য ঘড়ি, হ্যাঁ, এগুলোর দাম কম, চলে অনেক দিন, তাই এগুলোকে বলা হয় অফিস সাপ্লাইস, সরঞ্জাম বলে না। তাহলে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় করলে অবশ্যই টাকা চলে যায়, তাহলে অবশ্যই নগদ প্রাপ্তি জাবেদায় প্রদান জাবেদায় আসবে। তাহলে আমরা হেডিংয়ে কি লিখবো? নভেম্বর, আগে আগে তারিখ দেবেন নভেম্বর 5, হেডিং লিখবেন অফিস সাপ্লাইস হিসাব। এটা লিখবেন অফিস সাপ্লাইস হিসাব। অফিস সাপ্লাইস যেহেতু এখানে কোথাও কি নাই, দেখেন অফিস সাপ্লাইসের নাম নাই, তাহলে কোন জায়গায় বসবে? নিশ্চয়ই এটা অন্যান্য হিসাবের ঘরে বসবে। তাহলে এই হিসাবের ঘরে এই যে কয় টাকা, 500 টাকা দামে কিনছেন, অফিস সাপ্লাইস 500 লিখলাম। আর যেহেতু জাবেদা, তাহলে অবশ্যই ডেবিট পক্ষ হয়, ক্রেডিট পক্ষ, দুইটা পক্ষ হয়। একটা পক্ষ তো আমরা পেলাম, একটা পক্ষ কি? নিশ্চয়ই নগদ টাকা চলে যায়, যেহেতু আপনি সাপ্লাইস কিনছেন, নগদ টাকা নিশ্চয়ই চলে গেছে, তাহলে নগদের ঘরে কত হবে? 500। ওকে, শেষ। তারপরে আসি, বলছে যে বিনিয়োগের সুদ প্রাপ্তি, সুদ যেহেতু পাওয়া গেছে, সুদ পাইলে তো এটা প্রাপ্তি দেবে, আসবে, প্রদান জাবেদায় আসবে না, আমরা তো প্রদান করতেছি, তাহলে এটা কিন্তু আসবে না। তারপর আসি 12 নম্বর, জামাল ট্রেডার্সের 3,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3,300 টাকা প্রদান করছেন। পূর্ণ নিষ্পত্তি মানে হচ্ছে কোনো একটা মামলা বা কোনো একটা লেনদেন সমাধান করা। নিষ্পত্তি করা মানে সমাধান করা, এক কথায়। এখন এটা সমাধান কীভাবে করা হয়েছে? যে আমরা আমরা টাকাটা প্রদান মানে তারা, অর্থাৎ পাওনাদার, মানে অর্থাৎ এই জামাল ট্রেডার্স, এনারা আমাদের কাছে পাইতো কত টাকা? 3,500 টাকা, হ্যাঁ, কিন্তু আমরা প্রদান করছি কত? 3,000, নগদে প্রদান করছি 3,300 টাকা প্রদান করছি, হ্যাঁ। তাহলে 3,000 টাকা, 3,500 টাকার লেনদেন আমরা নিষ্পত্তি করলাম, অর্থাৎ সমাধান করলাম বা প্রদান করে দিলাম 3,300 টাকা। তাহলে বাকি 200 টাকা কি? নিশ্চয়ই তিনি আমাদেরকে ছাড় দিয়েছেন। ছাড় দেওয়া মানে কি? আমরা বাট্টা বলি, ঠিক আছে। তাহলে আমরা এখন কীভাবে উপস্থাপন করব? কার কাছ থেকে কিনছি? জামাল ট্রেডার্সের কাছ থেকে কিনছি। তাহলে ডেবিট হিসাব খাতে আমরা জামাল ট্রেডার্স লিখবো। এখন আবার কেউ নগদান হিসাব লিখে দিয়েন না, নগদ লেখা যাবে না, কারণ আমাদের যে হেডিংয়ে আমরা নগদ প্রদান জাবেদাই করতেছি, তাহলে এখানে কিন্তু কোথাও নগদ লেখাটা কিন্তু আসবে না, এখানে কোথাও না, মানে এই পুরো বক্সের মধ্যেই না। তাহলে এখন দেখেন যে জামাল ট্রেডার্স হিসাব লিখলাম।
জামালকে পাওনাদার, হ্যাঁ, তো পাওনা এখন নগদে কয় টাকা আমরা প্রদান করছিলাম, নগদের ঘরে চলে যায় 3,300 টাকা। এই পাশে দেখেন 3,300 টাকা নগদের ঘরে লিখলাম কেন, এটা আমরা নিষ্পত্তি করছি কত টাকা দিয়ে, 3,300 টাকা কিন্তু নগদে প্রদান করছি। আমরা ছাড় পাইছি কত, 3,500 থেকে 3,300 বাদে ছাড় থাকে 200 টাকা, 200 টাকা আমরা ছাড় পাইছি, তাই বাটার ঘরে লিখলাম। বাট্টা মানে ছাড়, মানে বাট্টা দেওয়া, ছাড় পাইছি 200 টাকা। ওকে, আর ফুল কত টাকা সে পাইতো আমার কাছে, 3,500 টাকা। তাই 3,500 টাকা হচ্ছে পাওনাদারের ঘরে বসবে। কারণ কেন পাওনাদারের ঘরে ফুল টাকাটা বসলো, কারণ পাওনাদার কিন্তু বাস্তবে পাইতোই 3,500 টাকা। তাহলে 3,300 টাকার মাধ্যমে 3,500 টাকার লেনদেন আমরা নিষ্পত্তি করছি। 3,500 টাকা কিন্তু পাওনাদার পাইতো। তাহলে পাওনাদার কিন্তু আমাদের নিষ্পত্তি হয়েছে 3,500 টাকায় নিষ্পত্তি হয়েছে কত টাকার মাধ্যমে, নগদে 3,300 টাকার মাধ্যমে। বাকি 200 টাকা হচ্ছে কি বাট্টা। আশা করি বুঝতে পারছেন। তাই পাওনাদারের ঘরে কিন্তু ফুল টাকাটাই সব সময় বসবে, দেনাদার পাওনাদারের ঘরে নিষ্পত্তির সময় ফুল টাকাটাই বসবে। আর নগদে যত টাকা প্রদান করবেন সেটা হচ্ছে 3,300, আর বাকি 200 টাকা হচ্ছে বাট্টা। তারপর আসেন অফিস ভাড়া পরিশোধ। অফিসের ভাড়া দিয়েছেন, তাহলে অফিস ভাড়া দিয়ে নিশ্চয়ই নগদ টাকা চলে যায়, তাহলে অবশ্যই নগদ প্রদান যাবে, তাই আসবে, ঠিক কিনা? তাই লিখে দিই, এই যে তারিখ দিবেন 18, তো লিখবেন যে ভাড়া হিসাব, কি লিখবেন, ভাড়া হিসাব কত টাকা, 2,500 টাকা। কেন আমরা আমরা যেখানে এখানে কিন্তু কোথাও ভাড়ার হেডিং দেওয়া নাই, তাহলে কোন ঘরে বসবে টাকাটা, অন্যান্য হিসাবে ঘরে। এই যে আমরা অন্যান্যর ঘরে 2,500 টাকা দেখাই দিলাম। যেহেতু যাবে তার দুইটা পক্ষই হবে, একটা পক্ষ তো আমরা লিখলাম অন্য, আরেকটা পক্ষ কি, যেহেতু ভাড়া দিচ্ছেন নগদ টাকা নিশ্চয়ই চলে গেছে, তার নগদ চলে গেছে, তার নগদের ঘরেও কত বসবে, 2,500 টাকা। খেয়াল রাখবেন প্রতিটা লেনদেনই নগদের ঘরে লিখতে হবে, যেহেতু নগদ প্রদান জাবেদা হচ্ছে, যেহেতু নগদের সাথেই লেনদেন হচ্ছে, তাই প্রতিটা লেনদেনই কিন্তু নগদের ঘরে প্রভাব বিস্তার করবে, খেয়াল রাখবেন। তারপর হচ্ছে 23 নাম্বার, যে এদিকে আরও আছে 20 নাম্বার, ঋণ গ্রহণ। তো ঋণ গ্রহণ করলে কিন্তু কি হয়, ঋণ গ্রহণ করলে টাকা পাওয়া যায়, তাহলে প্রাপ্তি যাবে যাবে, এটা তো প্রদান যাবে, কখনই আসবে না। তাহলে বাদ, 23 নম্বরে আসেন, কামাল ট্রেডার্স হতে 5% বাট্টায় চেকে পণ্য ক্রয়, কত টাকা, 30,000 টাকা। চেক নাম্বার 5302, এখানে চেক নাম্বার দিয়ে দিছে, এই চেক নাম্বারটা এখানে চেকের ঘরে লিখে দিবেন। আমি মেবি লিখিনি, এটা লিখে দেওয়া যায় এখানে, দেখি লিখে দেওয়া যায় কিনা, সিলেক্ট করে এইটা এখানে লিখে দেওয়া যায় কিনা, আমি আসলে লিখিনি, মেবি লিখতে ভুলে গেছিলাম, দেখি লিখে দেওয়া যায় কিনা। এই যে লিখে দিলাম, হ্যাঁ, এই তাহলে চেকের ঘরে চেক নাম্বার যে দিচ্ছে, চেক নাম্বারের ঘরে যে চেক নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখন আরেকটা বোঝার বিষয় আছে, এখানে কিন্তু কি চেকে পণ্য ক্রয় করছেন, খেয়াল রাখবেন চেকে। এখন অনেকে বলতে পারেন স্যার এখানে তো একটা ব্যক্তির নাম আছে, মানে অর্থাৎ প্রতিষ্ঠানের নাম আছে, তো আপনারা তো বলছিলেন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে লেনদেনটি কী হয়, বাকিতে হয়, কিন্তু না, কথাটা এরকম ছিল না। কথাটা ছিল পণ্য ক্রয় বিক্রয়ের সময়, খেয়াল রাখবেন, পণ্য ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে এবং ওই লেনদেনে নগদ ব্যাংক চেক কথাটি না থাকে, তখন হয় বাকিতে লেনদেন। কিন্তু এখানে আবার যেহেতু একটা প্রতিষ্ঠানের নাম আছে, কিন্তু এই লেনদেনে যে চেক কথাটা অবশ্যই বলা আছে, তাহলে এটা কি আর বাকির লেনদেন হবে, হবে না। এটা হচ্ছে নগদ বা ব্যাংকের মাধ্যমে লেনদেন। এখন এই লেনদেনটা কিন্তু ব্যাংকের মাধ্যমে হয়েছে, দেখেন চেকে পণ্য ক্রয় করা হয়েছে, চেকে, চেক মানে কি, ব্যাংকের মাধ্যমে। তো আমাদের এখানে চেকের কোনো ঘর আছে, দেখেন তো, আমরা যে লিখবো চেকের কি কোনো ঘর আছে কোথাও, দেখেন কোথাও এখানে ঘর নাই। কিন্তু আপনাদের গত ক্লাসে বলে দিয়েছিলাম যে এই নগদের যে ঘরটা আছে, এই নগদের ঘরটাই ব্যাংকের ঘর, এই নগদের ঘরটাই নগদের ঘর, এইটাকে আপনি ব্যাংকের ঘর হিসাবে ধরে নেবেন, ঠিক আছে? তাহলে আসি, তো 5% বাট্টায় চেকে পণ্য ক্রয়। তো আমি এটাও সাথে বলছিলাম, পণ্য ক্রয়ের নোটটা লিখে নেন, আবার লিখে নেন দরকার পড়লে, যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটা ধরা হয় সেটা হচ্ছে কারবারি বাট্টা, সেটা হচ্ছে কারবারি বাট্টা। তাহলে এটা কিন্তু কারবারি বাট্টা। কারবারি সবসময় আগে থেকেই ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য থেকে আগে থেকে কি করা হয়, বাদ দিয়েই উপস্থাপন করা হয়।
নতুন করে আবার এই বাট্টার টাকাটা আবার এখানকার বাট্টার ঘরে কিন্তু দেখানো হয় না। এই বাট্টার ঘরটা হচ্ছে নগদ বাট্টার টাকা। নগদ বাট্টাটা কি একটু পর আলোচনা করতেছি। এটা কিন্তু নগদ বাট্টা। কারবারি বাট্টা সবসময় আগে থেকেই ক্রয়ের সময়ই বা বিক্রয়ের সময়ই ডাইরেক্টলি বাদ দিয়ে দিবেন। তাহলে 30,000 টাকার 5% কত হবে? 1500। তা 30,000 থেকে 1500 বাদ দিলে হবে 28,500 টাকা। আর যেহেতু আমরা চেকে পণ্য ক্রয় করছি, ক্রয় করলে টাকা চলে যায়, তাহলে অবশ্যই নগদ প্রদান জাবেদায় আসবে। তাহলে চলে আসি, আসলাম। তো দেখেন আমরা এখানে কোনো কথা লিখি নেই। এই দেখেন এখানে তো ফাঁকা পড়ে আছে। হ্যাঁ, এখানটা কি ফুল ফাঁকা পড়ে আছে কেন? এটা আবার কি? হ্যাঁ, ফাঁকা রাখি। কেন ফাঁকা রাখি? আমি গত ক্লাসে বলছিলাম নগদে বা চেকের মাধ্যমে কোনো পণ্য ক্রয় করা হলে তার হেডিং দেওয়া লাগে না। কেন? এই কারণে হেডিং দেওয়া লাগে না যে এখানে যে ক্রয় হিসাব একটা হেডিং দেওয়াই আছে। পণ্য ক্রয় করলে হয় ক্রয় হিসাব ডেবিট, আর নগদান হিসাব কি ক্রেডিট, এখানে উল্লেখ করাই আছে। এই জন্য সাধারণত দিতে হয় না। আগে দিতে হতো, এখন দেয় না। নগদে পণ্য ক্রয় ও বিক্রয়ের সময় হেডিং দিতে হয় না, ফাঁকা রাখবেন, এভাবে একটা দাগ দিয়ে রাখবেন। আর চেকের ঘরে চেক নাম্বারটা দিয়ে নেবেন, এই যে চেক নাম্বারটা এখানে, ঠিক আছে? তারপর দেখেন এখানে আছে ক্রয়ের ঘরে হবে 28,500। এই যে একবারে ডিসকাউন্ট 30,000 টাকা 5% কাটার পর 28,500 টাকা থাকে সেইটা। তাই ক্রয় লিখলাম, আর যেহেতু নগদ টাকাটা চলে গেছে, অর্থাৎ চেকের টাকা মানে অর্থাৎ ব্যাংক থেকে টাকা কমছে, ব্যাংকের তো কোনো ঘর নেই, তাই নগদের ঘরটাকে ব্যাংকের ঘর ধরে লিখবেন। তাহলে 28,500 টাকা নগদের ঘরেও বসবে, ঠিক আছে? তাহলে ক্রয়ের ঘরেও বসালাম, পণ্য ক্রয় করলে ক্রয়ের ঘরে লিখলাম। হ্যাঁ, আর নগদ টাকা চলে গেছে, নগদের ঘরে লিখলাম 28,500। শেষ অঙ্ক। এখন আপনারা সব যোগ করবেন, ক্রয়ের ঘরে যা আছে তাই যোগ করে নামাবেন। 28,500 একটা টাকাই আছে, এটা যোগ করে নামাবেন এখানে 28,500। 3,500 টাকা এখানে ছিল, এটা হচ্ছে পাওনাদারও রাখবেন 3,500 টাকা। আর এখানে ছিল হচ্ছে অন্যান্য হিসাবে হচ্ছে 500 টাকা, আর এখানে হচ্ছে 2,500 টাকা যোগ করে নামাবেন 3,000 টাকা, এখানে বসে 3,000। আর এখানে আছে হচ্ছে বারটায় 200, যা আছে তাই নামাবেন 200। আর এখানে হচ্ছে নগদ তিনটা টাকা, মেলাগুলো টাকা আছে, 500, 3,300, 2,500, 28,500, সবগুলো যোগ করলে হয় 34,800 টাকা। যোগ করে নামাই দিবেন, দুইটা দাগ দিয়ে সমাপ্তি রেখা টান দিয়ে বন্ধ করে দিবেন। হয়ে গেল আপনাদের এই নগদ প্রদান জাবেদা। তো আমরা বাসায় অবশ্যই এটা HW করবেন। এইটা ভালোভাবে শিখলে স্যার যেখান থেকেই প্রশ্ন করুক আমরা আশা করি আপনারা লিখতে পারবেন। তারপর দেখেন এই যে ক নাম্বারটা যেহেতু করানো হয়নি করে দিচ্ছি। বলছে উপযুক্ত তথ্য হতে নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো। নগদ বাট্টার পরিমাণের কথা বলছে, নগদ বাট্টা। এখন বাট্টা কত প্রকার? বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নগদ বাট্টা, একটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা কোনটা একটু আগে বলছিলাম, গত ক্লাসেও বলছি, যে পণ্য ক্রয় ও বিক্রয়ের সময় খেয়াল রাখবেন কারবারি বাট্টার সাথে সম্পর্ক এই দুইটা জিনিসেরই। নগদে পণ্য ক্রয়, শুধু পণ্য, অন্য কিছু না, পণ্য ক্রয় অথবা বিক্রয়, পণ্য ক্রয় অথবা বিক্রয়ের সময় যে বাট্টাটা ধরা হয় সেটা হচ্ছে কারবারি বাট্টা। আর নগদ বাট্টাটা কি? দেনাদারের কাছ থেকে টাকা আদায়ের সময় অথবা পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে বাট্টাটা ধরা হয় সেটা হচ্ছে নগদ বাট্টা। ওকে, এই তাহলে এখানে আমাদেরকে নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলছে। দেখেন নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলছে। তো আমরা নর্মাল ছক আঁকাবো, তারিখ এখানে দেবেন, বিবরণ টাকা টাকা, তারিখ বিবরণ টাকা টাকা দিয়ে দেবেন। তারপর সাল দিবেন 2017, যা আছে তাই। এখন দেখেন দেনাদার আর পাওনাদারের কাছ থেকে আদায় করা, কোথায় আদায় করছিলাম একটু প্রশ্নে যাই। দেখেন প্রথমটা যেটা পার্সেন্টটা আছে, দেখেন এই দেখেন আছে 5% বাট্টার কথা বলছে, এটা কিন্তু কারবারি বাট্টা। দেখেন এই যে পণ্য বিক্রয়ের সময়, দেখেন নগদে পণ্য বিক্রয়ের সময় যে বাট্টা ধরা হয় সেটাও কিন্তু কি কারবারি বাট্টা। কারবারি বাট্টা কিন্তু আমাদেরকে দেখাইতে পারে না, আমাদেরকে নগদ বাট্টার কথা বলছে। তো এটা কিন্তু পণ্য ক্রয় বিক্রয়ের সময় এই পার্সেন্টটা ধরছেন, এই যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় অর্থাৎ বিক্রয়ের সময় যে পার্সেন্ট ধরছেন এটা হচ্ছে কারবারি বাট্টা। এটা দেখাইতে পারে না, আমাদেরকে বলছে নগদ বাট্টা। তো পরেরটা দেখি। বলছে 4 নম্বর, মালিহা অ্যান্ড সন্সের নিকট হতে 5,400 টাকা প্রাপ্তি এবং বাট্টা প্রদান কয় টাকা? 100 টাকা। এই দেখছেন, দেখেন এইটা হচ্ছে মালিহা অ্যান্ড সন্স আমাদের কি দেনাদার, কারণ এর কাছ থেকে টাকা পয়সা পাইছি।
অর্থাৎ আমরা যে প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পয়সা সাধারণত পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের জন্য কি, সেই প্রতিষ্ঠানটা আমাদের জন্য হচ্ছে দেনাদার। এই দেনাদারের কাছ থেকে যে টাকাটা আমরা ছাড় পাইছি সেটাই হচ্ছে নগদ বাট্টা। তাহলে এই বাট্টাটা হচ্ছে আমাদের নগদ বাট্টা। তো আমরা দেখাই দিই, এই যে নভেম্বর 4, হ্যাঁ, প্রদত্ত বাট্টা লিখছি। কেন প্রদত্ত বাট্টা লিখলাম? এখন একটা বিষয় ভাবা আছে, প্রদত্ত মানে কি? প্রদত্ত মানে হচ্ছে টাকা পয়সা প্রদান করা, হ্যাঁ, প্রদান করা। প্রদত্ত মানে প্রদান করা। তো দেনাদার কাছ থেকে আদায় করার সময় কিন্তু বাটাটা আমরা প্রদানই করি। কীভাবে প্রদান করি? মনে করেন দেনাদারের কাছ থেকে পাইছিলেন কয় টাকা, এখানে দেখেন, এই দেখেন মালিকের কাছ থেকে পাইছিলেন কত, 5,400 টাকা পাইছি, হ্যাঁ, এবং বাটটা প্রদান করছি কয় টাকা, তো আমরা বাটটা প্রদান করছি 100 টাকা। তার মানে ওই মালিহার কাছ থেকে কিন্তু আমরা 5,500 টাকা পাইতাম, আমরাই ছাড় দিছি যে আপনারা 1,000 টাকা আমাদেরকে কম দেন, 4,500 টাকাই দেন। তার মানে বাটাটা কিন্তু আমরা দিয়েছি, তাই প্রদত্ত লেখা হয়েছে। এবার তাই আমরা লিখছি এই যে প্রদত্ত বাট্টা মালিহা হিসাব, মালিহা অ্যান্ড সন্স হবে, আমি খালি মালিহা লিখেছি, আপনারা ঠিকভাবে লিখে দিন 100 টাকা। তারপরে আসি এদিকে আর কোনো নাই। এই দেখেন এটা 12 নম্বরটা দেখেন, জামাল, এখানে কোথাও কিন্তু ইয়ার কথা বলা নাই, মানে এখানেও কোনো বাটার কথা বলা নেই, এখানেও কোনো বাটার কথা বলা নাই, একবার এখানে বাটার কথা বলা। জামাল ট্রেডার্সের নিকট 3,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3,300 টাকা প্রদান। এই যে তিনি প্রদান করছি, এটা কাকে প্রদান করছি? পাওনাদারকে। পাওনাদারকে টাকা প্রদান করার সময় আমরাই আসলে বাটাটা পেয়ে থাকি। কারণ দেখেন পাওনাদার কিন্তু আমাদের কাছ থেকে কয় টাকা পাইতো? 3,500 টাকা পাইতো, সেখানে আমরা দিছি কত? 3,300 টাকা। তাহলে আমরা বাটটা পাইছি কত? আমাদের পকেটে এখনও রয়ে গেছে কত? 200 টাকা। এটা কিন্তু আমাদের পকেটে 200 টাকা এখনও রয়ে গেছে, তার মানে এটা কিন্তু আমরা পাইছি, দেই নেই কিন্তু। টাকাটা প্রদান করছি ঠিক আছে, কিন্তু বাট্টাটা কিন্তু ঠিকই পাইছি, মানে আমার বাটাটা, আমার টাকাটা ঠিকই প্রদান করছি, 3,300 টাকা প্রদান করছি, পকেট থেকে গেছে, কিন্তু পকেটে রয়ে গেছে কত? আর 200 টাকা, মানে ওটা হচ্ছে আমরা পাইছি। তাই আমরা এটা লিখবো হচ্ছে কত, তারিখ তো আমি দেইনি, কয় তারিখ এটা? 12, এটা হচ্ছে 12 তারিখ, এখানে 12 তারিখ দিয়ে নেবেন। দেখেন বলা আছে যে প্রাপ্ত বাটা, যেহেতু বাট্টা পাইছি বললাম, তো প্রাপ্ত বাটা জামাল ট্রেডার্স পাশে আমি লিখে দিছি। ওই দেখেন 3,500 টাকা সে পাইতো, সেখান থেকে 3,300 টাকা বিয়োগ করে থাকছে কত? 200 টাকা। হ্যাঁ, এই 200 টাকা আমরা বাট্টা পাইছি, মানে সে পাইতো 3,500 টাকা, আমরা দিছি কত? 3,300 টাকা। তাহলে বাট্টা পাইছি কত? 200 টাকা। হ্যাঁ, এই আর কোনো লেনদেন দেখেন নাই, এটাও না, এটাও না। 23 তারিখ একটা জিনিস খেয়াল করে দেখেন, কামাল ট্রেডার্স হতে 5% বাট্টায় চেকে পণ্য করে, লেখাই তো আছে চেকে পণ্য করে, মানে এটা কোনো বাকির লেনদেন না, এটা তো নগদ লেনদেনই, হ্যাঁ, মানে ব্যাংকের মাধ্যমে লেনদেন। তাই আমি এটাও বলছিলাম পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটা ধরা হবে সেটা হচ্ছে কি বাট্টা? কারবারি বাট্টা। তাই এই কারবারি বাট্টা কি দেখো, দেখেন আগেরটা ছিল বিক্রয়, আর এখন দেখেন পণ্য ক্রয়। দেখেন পণ্য ক্রয় বিক্রয়ের সময় খেয়াল রাখবেন, পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটা ধরা হয় সেটা হচ্ছে কারবারি বাট্টা। ঠিক আছে, কারবারি বাট্টা আমাদেরকে দেখাইতে পারে না, আমাদের নগদ বাট্টা বলছে, তাই আমরা নগদ বাট্টা দেখাইছি। নগদ বাট্টা কোনটা আরেকবার বলি, পাওনাদারকে পরিশোধ করার সময় যে বাট্টাটা পাই সেটাও নগদ বাট্টা, দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় যে টাকাটা আমরা ছাড় দিই সেটাও হচ্ছে নগদ বাট্টা। ঠিক আছে, তাই দুইটা মিলে 100 আর 200 মিলে কত হচ্ছে? 300। এই হচ্ছে নগদ বাট্টা 300 টাকা। তো অঙ্কটা বইয়ের 6 নম্বর অঙ্কটা শেষ করে দিলাম। আপনারা অঙ্কটা সুন্দর করে প্র্যাকটিস করবেন, কোনো কথা না বুঝলে ভিডিওটা একবার টেনে টেনে দেখবেন, তাও যদি না বুঝেন তাহলে স্কুলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বুঝাই দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।